আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এখনও পর্যন্ত আয়কর রিটার্ন সাবমিট করেননি তাদের জন্য আজকে দেখাবো আপনি যদি একজন চাকরিজীবী, কৃষক অথবা অন্য যে কোনো পেশার ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি আয়কর সাবমিট করবেন। আজকের ভিডিওতে বিশেষ যে বিষয়গুলো বা দিকগুলো থাকছে সেগুলো হলো, আপনি যদি একজন ডিফেন্সের চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার বেতনের যে ঝুঁকি ভাতা, রেশন ভাতা বা অন্যান্য যে বিশেষ ভাতাগুলো আছে এই ঘরগুলো কিভাবে পূরণ করবেন সেটি। আপনার যদি কৃষি জমি থাকে তাহলে সেখান থেকে যদি ইনকাম আসে এবং ইনকামের হিসাবটি আপনি কিভাবে করবেন এবং কোথায় কিভাবে হিসাবটি বসাবেন সেটি। কৃষি এবং অকৃষি জমি বা বসতবাড়ি হিসাব কোথায় বসাবেন সেটি দেখাবো। বেতন হতে বা যে কোনো কর্তন কিভাবে করবেন এবং কোথায় বসাবেন সেই হিসাবটিও সুন্দরভাবে দেখাবো এবং আপনার হ্যান্ড ক্যাশ বা ব্যাংকের গচ্ছিত টাকার হিসাবটি কিভাবে বসাবেন সেটিও আমি দেখাবো। আর আপনার আসবাবপত্র বা ইলেকট্রনিক্স পণ্যের হিসাব কোথায় বসাবেন ইত্যাদি খুঁটিনাটি যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলোর বিস্তৃত হিসাব আজকের এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। এখন আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন। পূর্বে যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার টিন এবং মোবাইল নাম্বার দিয়ে এবং যে ক্যাপচাটি আছে এটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি বসিয়ে একটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। এরপর আপনার টিন নম্বর এবং পাসওয়ার্ড এবং প্রদর্শিত ক্যাপচাটি বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। এখানে কোনো তথ্য এডিট করতে চাইলে পেন আইকনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য এডিট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। এরপর বাম সাইডের রেগুলার রিটার্ন অপশনে ক্লিক করুন। এখানে রিটার্ন স্কিম, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার অংশ ঠিক থাকবে। এরপর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইয়ার, অর্থাৎ উপরে দেওয়ার সময়ে বা বছরে আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে, থাকলে ইয়েস আর না থাকলে নো অংশে টিক চিহ্ন দিন। এরপর বলছে এনি ইনকাম হুইচ ইজ ফুল এক্সেমটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনার কি ইনকাম এমন ইনকাম আছে যেটি সম্পূর্ণ কর অব্যাহতিপ্রাপ্ত। যদি কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম না থাকে তাহলে ইয়েস অপশনে মার্ক করুন। এরপরের অপশনে আপনি যেহেতু এদেশের স্থায়ী বাসিন্দা সেহেতু রেসিডেন্ট সিলেক্ট করুন। এরপর হেডস অফ ইনকাম হতে আপনি যে যে সেক্টরেতে ইনকাম করে থাকেন সেগুলো পূরণ করুন। আপনার আমার ক্লায়েন্টের ইনকাম যেহেতু বেতন হতে আসে সেহেতু আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশনে ক্লিক করলাম। ভিডিওর শেষে কৃষি খাততে ইনকাম কিভাবে বসাবেন বা কীভাবে হিসাব করে বসাবেন, কিভাবে ইনভেস্টমেন্ট এবং ইনকাম কত টাকা আসছে এই খাত হতে সেটি কীভাবে বসাবেন সেগুলো আমি ভিডিওর শেষে আলোচনা করব। এরপর অন্য কোনো ইনকাম থাকলে এনি ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে সিলেক্ট করুন। এরপর সেভ ড্রাফট অংশে ক্লিক করে ড্রাফটটি সেভ করে রাখুন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান। এডিশনাল ইনফরমেশন অংশে লোকেশন সিলেক্ট করুন। প্রদর্শিত অপশনের সাথে মিল না থাকলে ইনি আদার এরিয়া সিলেক্ট করুন। এরপর আপনি কি আপনার ইনকামের উপর রিবেট পেতে চান, এই অপশন হতে ইয়েস সিলেক্ট করুন। এরপর আইটি 10B রিকোয়ারমেন্ট হতে আপনার সাথে সামঞ্জস্য আছে এমন তথ্য পূরণ করুন। এখানে প্রথমেই আছে যে আপনার মূল সম্পদ কি 50 লক্ষ টাকার উপরে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো অপশনে ক্লিক করুন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ চেপে পরবর্তী ধাপে চলে যান। এরপরে আপনার মূল ইনকাম সোর্স বা স্যালারি কোথা হতে পেয়ে থাকেন সেটি সিলেক্ট করুন। এরপর অফিসের নাম ও পদবি লিখুন। পার্টিকুলার অংশে আপনার স্যালারি রিলেটেড বাৎসরিক যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন তার বিস্তারিত বিবরণ, যেমন মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা, ধৌত ভাতা, গাড়ি চালকদের জন্য অধিকার ভাতা। আপনি যদি ডিফেন্সের লোক হয়ে থাকেন তাহলে রেশন ভাতা, হ্যাজার্ডাস জব অ্যালাউন্স অর্থাৎ ঝুঁকি ভাতা ইত্যাদি সিলেক্ট করুন। এখন এমপ্লয়মেন্ট সামারি অংশে ক্লিক করে সামারিটি এক নজরে দেখে নিন। ইনভেস্টমেন্ট ক্যাটাগরিজ অর্থাৎ রিবেট ইনভেস্টমেন্ট এর সাব ক্যাটাগরি থেকে আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। অর্থাৎ আপনার গচ্ছিত টাকা কোথায় জমা আছে সেগুলো, যেমন ডিপিএস, এফডিআর, জিপিএফ ইত্যাদি সিলেক্ট করুন এবং সেখানে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে তার বিস্তারিত বিবরণ এবং কত টাকা জমা আছে সেগুলো লিখে ফেলুন। এরপর পরবর্তী ধাপে প্রবেশ করুন। এখানে আপনার 1 বছর যাবতীয় খরচের হিসাব বিবরণী লিখুন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ হলো আপনার অ্যাসেসমেন্ট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আপনার স্থাবর এবং অস্থাবর সম্পদ ও বিভিন্ন ঋণের বিবরণ এখানে লিখতে হবে। IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ,
স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে ইয়েসে ক্লিক করুন। এখানে আপনার যাবতীয় খরচের বিবরণ লিখতে হবে। আপনার মোট আয় ব্যয়ের হিসাব খুব খেয়াল করে পূরণ করতে হবে, কারণ ডিফারেন্স যে কোনোভাবে আপনাকে শূন্য নিয়ে আসতে হবে। যদি কোনো কারণ ডিফারেন্স শূন্য না হয় তাহলে পূর্বের প্রদত্ত তথ্যতে সেটি প্লাস অথবা মাইনাস করে ডিফারেন্স শূন্য করুন। এরপর অ্যাসেসমেন্ট অ্যান্ড লায়াবিলিটিস অংশে আপনার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব, যেমন কৃষি অকৃষি জমি, সোনাদানা, ফার্নিচার, ইলেকট্রনিক্স সামগ্রী সহ অন্যান্য মালামালের হিসাব লিখে ফেলুন। এছাড়াও আপনি কোথাও যদি ঋণী থাকেন এবং আপনার কাছ থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকে তার বিস্তারিত বিবরণ সহ সেই হিসাবটিও এখানে লিখতে হবে। এখানে অকৃষি জমি থাকলে নন এগ্রিকালচারাল প্রপার্টিজ অংশে ক্লিক করে জমির স্থান, জমির পরিমাণ এবং করবর্ষের শুরুতে মোট মূল্য এবং করবর্ষের শেষে মোট মূল্য উল্লেখ করতে হবে। কোথাও হতে যদি এই জমিটি আপনি দান হিসেবে পেয়ে থাকেন সেটি হলে মোট মূল্য শূন্য হবে এবং সেটিও দান হিসেবে যে পেয়ে থাকেন তাহলে সেটি দান হিসেবে সেটি উল্লেখ করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন মোটর কার, সোনাদানা এগুলোর বর্ণনা লিখে ফেলুন। এগুলো যদি গিফট পেয়ে থাকেন তাহলে সেটি উল্লেখ করুন। যদি গিফট পেয়ে থাকেন তাহলে ভ্যালু শূন্য হবে। একইভাবে ফার্নিচার, ইলেকট্রনিক্স সামগ্রীর তথ্য ইনপুট করুন। প্রত্যেক ঘরে একটির বর্ণনা লিখতে পারবেন। আর যদি একের অধিক কোনো তথ্য ইনপুট করতে চান তাহলে ডান সাইডের অ্যাড অপশনে ক্লিক করে ঘর বাড়িয়ে তথ্য ইনপুট করুন। কোনো তথ্য মুছে ফেলতে ডিলিট বাটনে ক্লিক করুন। আপনার হাতে বা ব্যাংকে যদি কোনো নগদ অর্থ থাকে তাহলে সেটি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস অংশে ক্লিক করে সেটি লিখে ফেলুন। হাতে কত টাকা আছে এবং কোন ব্যাংকে জমা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চ নেম সহ সেটি লিখে ফেলুন। এবং যদি হাতে থেকে থাকে তাহলে হাতে অর্থাৎ ক্যাশ হ্যান্ড কত টাকা আছে সেটিও লিখে ফেলুন। এরপর লায়াবিলিটিস অংশে কোনো ঋণ থাকলে সেটি উল্লেখ করুন। এখন দেখব লায়াবিলিটিস অংশ। আপনার যত প্রকার লোন আছে যেমন জিপিএফ, ব্যাংক লোন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেটি এখানে লিখে ফেলুন। আপনার ব্যবসার কোনো ক্ষতি হলে লস অ্যান্ড ডিডাকশন অংশে উল্লেখ করে সেটি দিতে পারেন। এখানে কোনো অংশ না বুঝলে যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটিতে সিলেক্ট করে সেই অংশটি বিস্তারিত দেখে আসতে পারেন। তো এতক্ষণ যে অংশগুলো পূরণ করছি তার একটি সামারি শিট এখানে চলে আসবে। এখানে ডিফারেন্স যদি প্লাস হয় তাহলে অবশ্যই পূর্বে প্রদত্ত খরচের হিসাবে সেটি যোগ করতে হবে, আর যদি ডিফারেন্স মাইনাস হয় তাহলে পূর্বের প্রদত্ত হিসাব হতে সেটি মাইনাস করতে হবে, নইলে হিসাব মিলবে না। একটা কথা মনে রাখতে হবে, ডিফারেন্স শূন্য করতে হবে যে কোনো মূল্যেই। তো এখানে কৃষি জমি হতে আমার ক্লায়েন্টের কিছু ইনকাম আসে, এখন সেটি এখানে বসাবো। মোট কতটুকু জমি আছে তিনি কৃষিকাজ করেন সেই অংশটুকু প্রথমে বসাবো এবং কত টাকা ইনভেস্ট করছেন এবং কত টাকা ওই ইনভেস্ট হতে ইনকাম করছেন তার তথ্যটুকু এখানে পূরণ করলাম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ইনভেস্টের সাথে ইনকামের একটা সামঞ্জস্যপূর্ণ মিল থাকতে হবে এবং সেটি 60%-এর বেশি হবে না। তো আমি পূর্বের প্রদত্ত তথ্য হতে টাকার অঙ্কগুলো কম বেশি করে ডিফারেন্স শূন্য করলাম। এরপর ভালো করে পূর্বের তথ্যগুলো দেখে নিন। কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে সেটি সংশোধন করে লিখুন। কোনো অংশ বাদ পড়ে গেলে সেটিও কারেকশন করে লিখে দিতে পারেন, কারণ একবার রিটার্ন সাবমিট করে ফেললে তখন আর এডিটের সুযোগ থাকবে না। আর প্রত্যেক পেজের তথ্য পূরণ করার পর অবশ্যই ড্রাফটটি সেভ করে রাখুন, কারণ সেভ করে না রাখলে পরবর্তীতে এডিটের সময় সেটি নাও পেতে পারেন। এরপর সেভ করুন। দেখুন এখানে আপনার সামনে একটি রিটার্ন শিট দেখাবে, এখান থেকে একটু নিচে পেয়েবলের ঘরে 00 দেখাবে। আর যদি কোনো টাকার অঙ্ক দেখায় তাহলে আপনাকে উক্ত টাকা পে অর্ডারের মাধ্যমে, আর যদি কোনো টাকার অঙ্ক দেখায় তাহলে আপনাকে উক্ত টাকা পে করে তারপর রিটার্ন সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার মোট ইনকাম যদি 3,50,000 টাকার উপরে হয় পুরুষ ব্যক্তিদের, তাহলে আপনাকে অবশ্যই সেই টাকার রিটার্ন সাবমিট করতে হবে। আমার এখানে যেহেতু 00 আছে সেহেতু পেয়েবলের ঘরটি সাদা দেখাচ্ছে। যদি আপনার এখানে 00 না থেকে কোনো টাকার অঙ্ক থাকে তাহলে পেয়েবলের ঘরটি গাঢ় কালি দেখাবে এবং সেটি ফাইনালি প্রসিড টু অনলাইন রিটার্ন সাবমিট এই অংশে ক্লিক করে রিটার্নটি সাবমিট করে ফেলতে হবে। তো আমি এখানে রিটার্নটি সাবমিট করে দিলাম
এরপর আপনার সামনে রিটার্ন দাখিলের বিস্তারিত বিবরণ সম্বলিত একটি পেজ চলে আসবে। এখানেও আপনি ইংরেজি বা বাংলায় পেজটি দেখে নিতে পারেন কোনো তথ্য ভুল আছে কিনা। সব কিছু ঠিক থাকলে রিটার্ন সাবমিট করতে পারেন। আমার যেহেতু সব কিছু ঠিক আছে তাই রিটার্নটি সাবমিট করলাম। এরপরে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে সেভ অ্যান্ড প্রিন্ট করে রেখে দিন। এরপর ট্যাক্স রেকর্ড অংশে ক্লিক করে রিটার্ন অংশ ক্লিক করে আপনার টোটাল ট্যাক্স রিটার্ন তথ্যগুলো বাংলা এবং ইংরেজিতে সেভ করে প্রিন্ট করে নিতে পারেন। যারা রিটার্নের টাকা জমা দিবেন তারা ওই অংশে ক্লিক করে আপনি নগদ, বিকাশ, সোনালী ওয়ালেট বা যে কোনো মাধ্যমে আপনি এই টাকাটি পে করতে পারবেন। তো একটু বেশি সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
you.